নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজার প্রবল পরাক্রমে ফিরে এলো, এটা বলা যেতে পারে। এবং ঠিক কি কি কারণে বাজার ফিরে এলো সেগুলো ডেফিনেটলি আমরা আলোচনা করব। কিন্তু বিগতকাল বহু মানুষ তারা জিজ্ঞাসা করেছেন যে এই যে অচল অবস্থা চলছে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের ফলে, সেখানে কোন সেক্টরগুলো অপেক্ষাকৃতভাবে কম ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি কোন সেক্টরগুলো ইউজুয়ালি এই ধরনের যুদ্ধের সময় বেনিফিটেড হয়। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি থাকবে, কারণ অনেক কিছু আলোচনা করা রয়েছে যা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আমাদের জীবনে। যে সেক্টরগুলো সেগুলো অপেক্ষাকৃতভাবে কম এফেক্টেড হবে বা রিলেটিভলি সেফ বলে বিশেষজ্ঞরা মনে করছেন, সেই সেক্টরগুলোর কথা আমাদের ভাবতে হবে যেগুলো সাধারণত মিডল ইস্ট থেকে বেশি রেভিনিউ আসে না। এটা আমাদের মানতেই হবে যে আমেরিকা এবং চায়নার পর যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে বা বিক্রি বাটা হয় সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো। সেই সেক্টরগুলো যারা মিডল ইস্টে লিটারালি কোনো কিছু এক্সপোর্ট করে না বা কম এক্সপোর্ট করে, যার ফলে সার্বিকভাবে তাদের ব্যবসায় মারাত্মক ক্ষতি আসবে এমনটি নয়, সেই সেক্টরগুলোর মধ্যে রয়েছে ইনফরমেশন টেকনোলজি সেক্টর। আইটি সেক্টর মূলত তাদের সার্ভিসেস এবং সফটওয়্যার প্রোভাইড করে থাকে ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা তাদের মেজর সোর্স অফ রেভিনিউ। হ্যাঁ, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় হতো তাহলে নির্ভয়ে বলা যেত যে আইটি বা ইনফরমেশন টেকনোলজি সেক্টর সব দিক থেকে সিকিওর। কিন্তু আপাতত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় এটা হলফ করে বলা যাচ্ছে না যে আইটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বা হতে পারে না। 2 নম্বর, ওষুধ। সেটা যুদ্ধ হোক বা নাই হোক, মানুষ শান্তিতে থাকুন বা অশান্তিতে থাকুন, যে কোনো বয়সেরই মানুষ হোক, এদের প্রত্যেকের ওষুধের প্রয়োজন। এবং সৌভাগ্যবশত ভারতবর্ষ মূলত তারা ওষুধ রপ্তানি করে থাকে। এই ওষুধের মেজর বলছি, তাদের রেভিনিউ আসে কিন্তু রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং অবশ্যই আমেরিকা। এই যে এক্সপোর্টটা হয়ে থাকে ফার্মা, সেটা মূলত হয় সুয়েজ ক্যানেলের মাধ্যমে, রেড সির মাধ্যমে। সুতরাং সেটা ইরানের কারণে মারাত্মক ডিসরাপ্টেড হবে এমনটি সম্ভাবনা কম। 3 নম্বর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এমন ধরনের কোম্পানিজ যারা ডোমেস্টিক্যালি প্রডিউস করে এবং ডোমেস্টিক কনজামশনের দিকেই তাদের মূলত লক্ষ্য, অর্থাৎ ভারতবর্ষেই তারা উৎপাদন করছে, ভারতবর্ষের মানুষকেই তারা বিক্রি বাটা করছে। এই ধরনের ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানিগুলো তারা অপেক্ষাকৃতভাবে সেফ। এরকম কি কোনো সেক্টরের রয়েছে যেটা ইউজুয়াল বেনিফিশিয়ারি, যেটা যুদ্ধের ফলে উপকৃত হয়? 2টো সেক্টর যারা যুদ্ধের ফলে উপকৃত হয়। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের অন্তর্গত যে কোম্পানিজগুলো তেল উৎপাদন করে, অর্থাৎ আপস্ট্রিম কোম্পানিজ বলা হয়, তারা যুদ্ধের কারণে উপকৃত হয়। কারণ যুদ্ধ যখনই হয় তখন সাপ্লাই চেনের ডিসরাপশন হয়, যেটা সম্প্রতিকালে আমরা দেখছি। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার ফলে তেলের দাম রুদ্ধশ্বাসে সেটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। এমত একটা অবস্থায় যে কোম্পানিজগুলো তারা মাটি থেকে তেল উত্তোলন করে বা নিজস্ব তেল ভান্ডার রয়েছে, সেই কোম্পানিজগুলো উপকৃত হয়। বিগত কয়েকদিন ধরে আপস্ট্রিম কোম্পানিজগুলো ভালো পারফরমেন্স করে চলেছিল, তার কারণ এটাই যে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। অন্যদিকে ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো তারা ক্রমাগত ঘা খেয়ে চলছিল, তার কারণ তাদের রিফাইনিং মার্জিন সাংঘাতিকভাবে কমে যাবে। 2 নম্বর যেটা সেক্টর, যেটা ইউজুয়ালি উপকৃত হয় যুদ্ধের কারণে, সেটা অবশ্যই ডিফেন্স সেক্টর। আজকের ডিফেন্স সেক্টরে যদি স্টকসগুলো দেখেন, সেখানে আপনারা বুঝতে পারবেন যে একটি স্টকসের দারুণ উত্থান এসেছে। ইরান কেবলমাত্র এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধ করে ক্ষান্ত তা নয়, তারা আরও 2টো দেশকে টার্গেট করেছে। তার মধ্যে একটি হচ্ছে টার্কি, আরেকটি হচ্ছে আজারবাইজান। এই 2টি দেশের সঙ্গে ইরানের
সীমানা রয়েছে। ইউরোপের দূর প্রান্তে পৌঁছে গেছে যুদ্ধ, ভারতবর্ষের দূর প্রান্তে পৌঁছে গেছে যুদ্ধ, মধ্য এশিয়া তো যুদ্ধের গ্রাসে রয়েছে। এরকম একটা অবস্থায় বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে শুরু করে এমন অনেক দেশ রয়েছে যারা আমেরিকাকে অ্যাভয়েড করতে চায় বা রাশিয়াকে অ্যাভয়েড করতে চায় বা চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্টস কেনার ক্ষেত্রে অ্যাভয়েড করতে চায়, সে তারা ভারতের দিক তাকিয়ে রয়েছে। ভারতের কাছে বিভিন্ন তাদের ডিফেন্স ইকুইপমেন্ট সম্বন্ধে তারা প্রশ্ন করছে, তারা ক্রয় করতে চাইছে। যে ভারতবর্ষ এই সময় বিশ্বের 80টা দেশে ভারতের তৈরি বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্টস পাঠিয়ে থাকে। বিশেষত অপারেশন সিঁদুরের পর থেকে ভারতবর্ষের ডিফেন্স ইকুইপমেন্টস নিয়ে বিপুল উৎসাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তারা নিজেদের ডিফেন্সকে জোরদার করার জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে, তারা চাইছে ভারতের ডিফেন্স ইকুইপমেন্টস। কিন্তু যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে যদি এই যুদ্ধ প্রলম্বিত হয় বা সময়কাল বেড়ে যায়, তার মধ্যে এভিয়েশন রয়েছে, অর্থাৎ ফ্লাইটস, তার ফুয়েল কস্ট বেড়ে যাবে, এয়ার ফুয়েল, পেন্টস, টায়ার্স, পেট্রোকেমিক্যালস। তার কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যতক্ষণ না এই ক্রুড অয়েল আসবে ততক্ষণ, এবং পেট্রোকেমিক্যালস তৈরি হয় এই ক্রুড অয়েল থেকে, ততক্ষণ পেট্রোকেমিক্যালসের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। প্রোডাক্টসে ফার্টিলাইজার্স যেটা ক্রুড অয়েল ব্যবহার করে প্রোডাকশনের জন্য, সে তারা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বিভিন্ন ডাউনস্ট্রিম অয়েল মার্কেটিং কোম্পানিজ তারা খুব স্বাভাবিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেটে আজকে দুর্দান্ত একটা উত্থান আমরা দেখেছি। বেলা শেষে ঘন্টাখানেক বাকি আছে এরকম একটা অবস্থা, হঠাৎ করে সেন্সেক্সে প্রায় 900 পয়েন্টের কাছাকাছি উত্থান আমরা দেখে ফেলেছিলাম এক সময়, যদিও শেষ পর্যন্ত ওই 900 পয়েন্ট উত্থান নিয়ে সেন্সেক্স বন্ধ হয়েছে। এবং অনেকগুলো কারণ বলা হচ্ছে এর পেছনে কাজ করছে, বিশেষত এত দ্রুত উত্থান লাস্ট আওয়ারে। তার মধ্যে মনে রাখতে হবে যে আজকে বৃহস্পতিবার ছিল, উইকলি এক্সপায়ারি ছিল সেন্সেক্সে, অর্থাৎ এই সময় একটা শর্ট কাভারিং হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। 2 নম্বর, আজকের এশীয় বাজারগুলো সকাল থেকে দারুণ শক্তিশালী ছিল। যে কসপি আগের দিন প্রায় 13.5% বেশি পতন দেখেছিল, সেটা কিন্তু আজকে দারুণভাবে ফিরে এসেছে। কসপি আজকের দিনে প্রায় 15.9% উত্থান নিয়ে ট্রেড করছিল। সেট কম্পোজিট সেটা প্রায় 2.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। জাকার্তা 2.5%, নিক্কেই প্রায় 2.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। ক্যাক ড্যাক ফুডসি ইউরোপীয় মার্কেটগুলো, সেগুলোতেও আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছি। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, আজকের ভোলেটিলিটি দারুণভাবে কমে গেছে। বিগত দুদিনে প্রায় একদিন 26%, একদিন 23% ভোলেটিলিটি বৃদ্ধি হতে আমরা দেখেছিলাম। আজকে প্রায় 10% পতন আমরা ভোলেটিলিটি ইন্ডেক্সে দেখেছি। অর্থাৎ যখনই বাজারে ভোলেটিলিটি কমে যায়, সেটা বিনিয়োগকারীদের একটা স্বস্তির কারণ হয় বা ট্রেডার্সদের একটা স্বস্তির কারণ হয়। 4 নম্বর, টাকা আজকে দারুণভাবে ফিরে এসেছে। আরো শক্তিশালী হওয়ার ফলে ডলার সেটা ওই 91 টাকা 59 কাছাকাছি নেমে এসেছে। ইরানের যিনি উপপ্রধানমন্ত্রী, এটা অবশ্যই স্কাই আরাবিয়া বলে সৌদি আরবের একটি নিউজ চ্যানেল, তারা রিপোর্ট করেছে। এটা সত্যতা আমি যাচাই করিনি, দয়া করে আপনারা ক্রস ভেরিফাই করে নেবেন। সেই স্কাই আরাবিয়া তাদের বক্তব্য অনুযায়ী ইরানের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে আমরা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম আমরা বন্ধ করতে রাজি রয়েছি, কিন্তু আমেরিকাকে আমাদের একটা প্রপার অল্টারনেটিভ দিতে হবে, যার ফলে আমাদের সম্মানও বজায় থাকে, একটা শান্তি চুক্তি হতে পারে ইরান এবং আমেরিকার মধ্যে। বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন খবর আসছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা যাচাই করাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তবে মার্কেট যে কারণে লাস্ট আবার শুট আপ করলো, সেটা হতে পারে ঠিক হয়তোবা এই খবরটা ফ্ল্যাশ করলো বিভিন্ন নিউজ চ্যানেলে, এটা একটা কারণ হতে পারে। এতদিন সহানুভূতি ছিল ইরানের প্রতি বিভিন্ন দেশের, কিন্তু যদি তেল বন্ধ হয়ে যায়, যদি দৈনন্দিন সামগ্রীর দাম বাড়তে শুরু করে, মূল্য বৃদ্ধি তীব্রভাবে বৃদ্ধি পায়, যদি যানবাহনের যদি খরচ মারাত্মকভাবে বেড়ে যায়, লজিস্টিক্সের খরচ প্রভূতভাবে বেড়ে যায়, যদি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয় যে এই মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করার জন্য তারা ব্যাংক মানে যে রেপো রেট সেটা বাড়িয়ে দেবে, যদি এই ধরনের এগুলো বিভিন্ন তো টেনশনের মধ্যে দিয়ে তো মানুষজন যাচ্ছে, তার ফলে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এবং মানুষ এটাও বুঝতে পারছেন যে এইভাবে মাসের পর মাস স্ট্রেট অফ হরমুজ আটকে রেখে সেটা কোনো বিজনেসের জন্যই টেনেবল নয়। কোনো বিজনেস এইভাবে সার্ভাইভ করবে না। কোনো দেশ কিন্তু, বিশেষ করে যারা সম্পূর্ণভাবে তেলের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সার্ভাইভ করবে না। আর যদি ব্যবসা
যদি আটকে যায়, তেল যদি এক্সপোর্ট না হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের রেভিনিউ আসবে না। ইরানের ওয়ান অফ দ্য টপ কমান্ডার্স তারা বলছে আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে ক্রুড অয়েলের দাম কিভাবে 80 থেকে 200-তে পৌঁছে ফেলা যায়, যাতে মানুষ, বিশ্বের বিভিন্ন মানুষ তারা এই যন্ত্রণাটা বোঝে, আমাদের যন্ত্রণাটা বোঝে। অর্থাৎ ইরানের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছে। আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের প্রতি, এবং বিভিন্ন দেশ তার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এক্ষেত্রে আমরা ভারতবর্ষের কথাই বলবো, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের ইন্টারেস্ট কিভাবে রক্ষা হবে। আজকে নিফটি 1.17% উত্থান, নিফটি মিড ক্যাপ প্রায় 1.5% উত্থান, নিফটি নেক্সট 50 বা জুনিয়র নিফটি 1.38% উত্থান, নিফটি স্মল ক্যাপ 1.5%-এর উপর উত্থান, নিফটি আইটি কিন্তু আজকে নেগেটিভলি রিয়াক্ট করেছে, 0.59% পতন। নিফটি মেটালস আজকে দুর্দান্ত উত্থান দেখেছে, তো অ্যালুমিনিয়াম প্রডিউস করে যে কোম্পানিগুলো, সেখানে দারুণ উত্থান এসেছে। নিফটি মেটাল 2.29% উত্থান, নিফটি রিয়েলটি আজকে 0.2% উত্থান। নিফটি ক্যাপিটাল মার্কেট, স্বাভাবিকভাবে মার্কেট যখন পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে ট্রেড করে, সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটসও তারাও ক্যাপিটাল মার্কেট ইন্ডাইস সেটাও পজিটিভলি রিয়াক্ট করবে, সেটাই স্বাভাবিক। আজকে দেখুন ক্রুড অয়েলের দাম মারাত্মক বৃদ্ধি পায়নি, ওই 2.32% বৃদ্ধি পেয়েছিল, লাস্ট ট্রেড করছিল $76.38 প্রতি ব্যারেল। এই তথ্যটা আমি নিয়েছি ট্রেডিং ইকোনমিক্স থেকে। ব্রেন্ট ক্রুড ট্রেড করছিল $82.88 প্রতি ব্যারেল, 1.82% উত্থান। এছাড়া রূপো এবং সোনাতে দারুণ কিছু উত্থান বা পতন হয়নি, মোটামুটি ওই 8% উত্থান মতো নিয়ে ট্রেড করছিল। কয়লার দাম আজকে সামান্য কমেছে 3.7%, বিগত দুদিন প্রায় 14%-এর উপর উত্থান ছিল, তার কারণে কোল ইন্ডিয়া আজকে প্রায় মোটামুটি 3.5%-এর কাছে উত্থান নিয়ে ট্রেড করছিল। হিন্দুস্তান কপার 2%-এর উপর উত্থান। এছাড়া হিন্দালকো 3.6% উত্থান। অ্যালুমিনিয়ামের দাম দিনের পর দিন বাড়ছে, তার কারণ কাতার তারা অ্যালুমিনিয়াম প্রোডাকশন বন্ধ করে দিয়েছে বাধ্য হয়ে। ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি 6%-এর উপর উত্থান। যদি নিফটি ডিফেন্স বলেন, নিফটি ইন্ডিয়া ডিফেন্স আজকে প্রায় 2.5%-এর উপর উত্থান, এবং সেক্ষেত্রে বিভিন্ন স্টকস দারুণ উত্থান দেখেছে। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ 3.5%, বিএমএল প্রায় 1.6%, বেল প্রায় 3%, কোচিন শিপইয়ার্ড সেটা প্রায় 3.5%, ডেটা প্যাটার্নস 7.5%, ম্যাসগাঁও ডক প্রায় 8.5%-এর উপর উত্থান, কারণ তারা জার্মানি একটি কোম্পানি, তাদের সঙ্গে সম্ভবত ইন্ডিয়ান আর্মি চুক্তি করতে চলেছে, তারা গোটা 6 সাবমেরিন নেবেন, 99,000 কোটি টাকার এই ডেল্টার ভ্যালু। এই সাবমেরিনগুলো ভারতবর্ষে তৈরি করবে ম্যাসগাঁও ডক। এই জার্মান কোম্পানিটা সমস্ত টেকনোলজিক্যাল নো হাউটা দেবে। এই কোম্পানিটার নাম হচ্ছে থিসেনক্রুপ মেরিন সিস্টেমস, এবং তার ফলে একটা বড় অর্ডার পাওয়ার আশায় কিন্তু আমরা ম্যাসগাঁও ডকে দারুণ একটা উত্থান দেখেছি। এই তথ্যটা আমি নিয়েছি moneycontrol.com থেকে। যাক, শর্ট কাভারিং এর জন্য আজকে মার্কেট যদিও বা উত্থান দেখেছে, কালকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে ওভারনাইট আমেরিকা ইরানের যুদ্ধ কোন জায়গায় পৌঁছাবে, 1 নম্বর। 2 নম্বর, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস নিয়ে এখনো কোনো ধরনের আমাদের কাছে ক্ল্যারিটি আসেনি। আজকের গ্যাস স্টকসগুলোতে সামান্য উত্থান এলেও ওভারঅল যতক্ষণ না লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা মধ্যপ্রাচ্য থেকে পাবো, ততক্ষণ এই কোম্পানিগুলো সত্যি কি তারা ফিরে আসতে পারবে? যদি তারা গ্যাসই না পায়, এলএনজি যদি না পায়, তারা ভারতীয় বাজারে বিক্রিটা করবে কিভাবে? সুতরাং আজকের দিনের উত্থানটাকে স্যাক্রোস্যাঙ্ক্ট মনে করাটাও কিন্তু বিপজ্জনক। আমাদের কালকের জন্য অপেক্ষা করতেই হবে, যে এটা বোঝার জন্য যে এটা কি সত্যি শর্ট কাভারিং র্যালি ছিল, নাকি কোনো পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ তো এখনো বন্ধ রয়েছে। স্ট্রেট অফ হরমুজের খোলার যদি খবর আমরা পাই, এলএনজি প্রোডাকশনের খবর যদি আমরা পাই, অ্যালুমিনিয়াম প্রোডাকশনের খবর যদি আমরা পাই, তখন আমাদের চিন্তা ভাবনা হয়তোবা অনেক বেশি সদার্থক হবে। কিন্তু এই যুদ্ধ বেশি দিন টানলে ভারতের অর্থনীতির জন্য যে খুব খারাপ, সেটা সবাই কিন্তু বুঝতে পারে। স্ট্যান্ডার্ড সেটা ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো ধরনের অ্যাসেট বা শেয়ার্সে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন,
এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।